বিবর্তনবাদ যদি সত্যি হতো, তাহলে আমরা এক প্রাণী থেকে অন্য প্রাণীতে বিবর্তন হওয়ার সময় তার মাঝামাঝি অবস্থার অনেক নিদর্শন প্রকৃতিতে দেখতে পারতাম। কিন্তু এখন পর্যন্ত আমরা যে লক্ষ লক্ষ ফসিল পেয়েছি, তার কোথাও কোনোদিনও এক প্রাণী থেকে অন্য প্রাণীতে বিবর্তিত হওয়ার সময় মাঝামাঝি অবস্থার কোনো প্রাণী দেখতে পাইনি। যেমন এখন পর্যন্ত এমন কোনো বানর বা গরিলার ফসিল পাওয়া যায়নি যেটার মাথা ছিল মানুষের মতো, বা যেটার গায়ের লোম মানুষের মতো একদম ছোট, বা যেটার হাত মানুষের হাতের মতো, যেগুলো দেখে প্রমাণ পাওয়া যায় যে গরিলা বা বানর থেকে ধীরে ধীরে বিবর্তন হয়ে মানুষ এসেছে। যা পাওয়া যায়নি তারও একটা বৈজ্ঞানিক নাম আছে, মিসিং লিঙ্ক। কিছু বিবর্তনবাদী বিজ্ঞানী জালিয়াতির মাধ্যমে বেশ কয়েকবার মিসিং লিঙ্ক হিসেবে বিভিন্ন ফসিল উপস্থাপন করা হলেও শেষমেশ প্রযুক্তির উন্নতির সাথে সাথে পরীক্ষার ধোঁকাটা প্রকাশ পেয়ে যায়। ফিলডাউন ম্যান নামের জাল নরকঙ্কাল এখন পর্যন্ত বিজ্ঞানীদের লজ্জায় ফেলে দেয়। প্রাণীদের মধ্যে সূক্ষ্ম বিবর্তনের নিদর্শন মিললেও বড় ধরনের বিবর্তনের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, যেখানে এক প্রজাতির প্রাণী বিবর্তিত হয়ে আরেক প্রজাতির প্রাণীতে পরিণত হয়েছে। স্থূল বিবর্তন এর পক্ষে কোনো প্রমাণ নেই। বিজ্ঞানীরা গবেষণাগারে মাছের বিবর্তন করার চেষ্টা করেছিলেন। অনেক চেষ্টার পরে দেখা গেল তিন ধরনের মাছই তৈরি হলো। আগে যেরকম ছিল সেই রকম, মিউটেড বা বিকৃত অথবা মৃত। 2010 সালে একটি গবেষণায় মাছের 600 প্রজন্ম পরীক্ষা করেও কোনো বিবর্তনের চিহ্ন পাওয়া যায়নি। একইভাবে ইকোলাই ব্যাকটেরিয়ার 40,000 প্রজন্মের উপর বিবর্তনের চেষ্টা করেও বিবর্তনবাদের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং অতীতেও বিবর্তন হয়ে একটি প্রজাতির প্রাণী অন্য প্রজাতির প্রাণীতে রূপান্তরের কোনো প্রমাণ পাওয়া যায়নি, বর্তমানেও না। বিবর্তনবাদ দাবি করে জেনেটিক মিউটেশনের মাধ্যমে প্রাণীদের মধ্যে বিবর্তন হয়ে উন্নতর এবং বেশি টেকসই প্রাণীর সৃষ্টি হয়, এবং এইভাবে আদি মানুষ থেকে আধুনিক মানুষ এসেছে। কিন্তু সাম্প্রতিক গবেষণায় উল্টো প্রমাণ পাওয়া গেছে। জেনেটিক মিউটেশন নামে এক কোষ থেকে নতুন কোষ সৃষ্টির সময় পুরনো ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরির সময় হওয়া ভুল। কিন্তু ব্যাকটেরিয়া থেকে মানুষ সবার কোষেই মিউটেশন ঠেকানোর জন্য কয়েক স্তর প্রতিরক্ষা ব্যবস্থা আছে। এখন প্রশ্ন থাকতে পারে, তাহলে কি কোষে মিউটেশন হয় না? উত্তর হলো হয়। তবে উদ্ভিদ কিংবা মানুষ উভয়ের কোষেই বেশিরভাগ মিউটেশনের ফলে দেহে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। কিছু মিউটেশনের ফল হাতে নাতে পাওয়া যায়, যেমন কোষের জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ করে যে সিস্টেম, তাকে বলে প্রোগ্রামড সেল ডেথ। যদি মিউটেশনের মাত্রা বেশি হয়ে যায়, তাহলে কোষ নতুন কোষ সৃষ্টির প্রক্রিয়া বন্ধ করে দেয়। তেজস্ক্রিয় বিকিরণ কিংবা রাসায়নিক দূষণের ফলে মিউটেশনের মাত্রা যদি এত বেশি হয় যে কোষের মৃত্যুর সিস্টেমেই গণ্ডগোল শুরু হয়ে যায়, তখন কোষ আর মরতে চায় না। সেই কোষ বিভাজিত হতেই থাকে। আস্তে আস্তে সে তার নিজের জায়গা থেকে সরে দেহে ছড়িয়ে পড়ে। এই অবস্থাটাকে আমরা সাদা বাংলায় ক্যান্সার বলে জানি। কসমিক্সের সুপারহিরোদের বাস্তবে আনলে অস্বাভাবিক ক্ষমতা নয়, বরং ক্যান্সার রোগীর করুণ চেহারা দেখা যেত। ক্যান্সার রোগীর মৃত্যুর ফলে ভয়াবহ ক্ষতিকারক মিউটেশনটা ওই মানুষটার সাথে কবরে চলে যায়, বংশানুক্রমে টিকতে পারে না। মিউটেশন এমনই একটা জিনিস যেটা থেকে বাঁচার জন্য মানুষ ব্যাকটেরিয়ার কোষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। এজন্যই কোষ বিভাজনের সময় যেন মিউটেশন না হয়, বা হলেও যেন সেটা ঠিক করে ফেলা যায়, সেজন্যে কোষ প্রাণপণে চেষ্টা করে। এরপরেও কিছু মিউটেশন বংশপরম্পরা টিকে থাকে। একে বলা হয় জেনেটিক এন্ট্রপি। কিছু মিউটেশনের ফলে নানা রকম জেনেটিক রোগ। কোনো জিনে সমস্যা থাকলে কী রোগ হয় সেটার উপর ভিত্তি করে মানুষের হিউম্যান জেনোম ম্যাপ তৈরি করা হয়েছে। জেনেটিক রোগ এভাবে বিজ্ঞানের অনেক উপকার করলেও মানুষকে নতুন ক্ষমতা দিয়ে নতুন প্রজাতির দিকে নিয়ে যাচ্ছে এমন কোনো প্রমাণ নেই। সামনে আসবে যুক্তিতে, তাও বলে না। এরপরেও যদি কেউ বলে মিউটেশন দিয়ে বিবর্তন আর সেই পথ ধরেই মানুষের সৃষ্টি, তাহলে বলতে হবে মানব সভ্যতার পেছনে জ্ঞান, শিক্ষা, নৈতিকতা ইত্যাদির কোনো অবদান নেই। অবদান শুধু চুরি ডাকাতি, খুন খারাপি আর দর্শনের।
এক প্রজাতির প্রাণীর থেকে অন্য প্রজাতির প্রাণীর মধ্যে ধাপে ধাপে বিবর্তন কখনো সম্ভব নয়। যেমন সরীসৃপের দ্বিমুখী ফুসফুস কখনোই পাখির একমুখী ফুসফুসে বিবর্ধিত হতে পারে না। সেটা হতে হলে বিবর্তন শেষ না হওয়া পর্যন্ত সরীসৃপকে শ্বাস নেওয়া বন্ধ করে দিতে হবে, যেটা হাস্যকর রকমের অযৌক্তিক। সুতরাং বিবর্তনবাদীরা যে দাবি করে সরীসৃপ থেকে পাখির বিবর্তন হয়েছে, সেটা ভুল। একইভাবে উভচর প্রাণীর 3 কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ড থেকে স্তন্যপায়ীর প্রাণীর 4 কক্ষ বিশিষ্ট হৃৎপিণ্ডের বিবর্তন হওয়া কখনো সম্ভব নয়। কারণ সেটা হতে হলে প্রথমে উভচর প্রাণীর হৃৎপিণ্ডের মধ্যে নতুন দেয়াল সৃষ্টি করতে হবে, না হয় নতুন রক্তনালীর সৃষ্টি হতে হবে, যা রক্ত চলাচলকে ব্যাহত করবে। বিবর্তন হওয়ার সময় রক্ত চলাচল বন্ধ হয়ে প্রাণীটি মারা যাবে। এরকম অনেক প্রমাণ রয়েছে, যা থেকে সহজেই দেখানো যায় যে এক প্রজাতির প্রাণীর মধ্যে ধীরে ধীরে বিবর্তন হয়ে অন্য প্রজাতির প্রাণী সৃষ্টি হওয়ার সম্ভব নয়। কারণ বিবর্তনের সময় মাঝামাঝি যে অবস্থানগুলো হতে হবে, সেগুলো প্রাণীর জন্য কোনোভাবেই কল্যাণকর নয়। এমনকি অনেক ক্ষেত্রে এই ধরনের অর্ধেক বিবর্তন সেই প্রাণীর জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। একটি ব্যাপার পরিষ্কার করা দরকার, মাইক্রো এভলিউশন বা সূক্ষ্ম বিবর্তন অবশ্যই প্রকৃতিতে হয়, এবং সেটা হয় একই প্রজাতির মধ্যে অল্প কিছু জেনেটিক পরিবর্তন থেকে। হতে পারে এভাবেই একসময় উপপ্রজাতির সৃষ্টি হয়, কিন্তু এই সূক্ষ্ম বিবর্তন হতে হতে একসময় ম্যাক্রো এভলিউশন বা স্থূল বিবর্তন হয়ে এক প্রজাতির প্রাণী সম্পূর্ণ অন্য প্রজাতির প্রাণীতে পরিণত হয় না, যেটা বিবর্তনবাদীরা প্রমাণ করার চেষ্টা করেছেন। মজার ব্যাপার হচ্ছে, এটা নিয়ে বিবর্তনবাদীদের মধ্যেই দ্বিমত রয়েছে। বানরের মধ্যে সূক্ষ্ম বিবর্তন হয়ে বিভিন্ন প্রজাতির বানর তৈরি হয়, কিন্তু তারা শেষ পর্যন্ত বানরই থাকে, মানুষ হয়ে যায় না। বিবর্তনের টেক্সট বইগুলোতে বিবর্তনবাদের পক্ষে যেসব উদাহরণ দেখানো হয়, যেমন ডারউইনের পাখির ঠোঁটের বিবর্তন, ইকোলাই ব্যাকটেরিয়ার বিবর্তন হয়ে অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স, এইচআইভি ভাইরাসের বিবর্তন, এগুলো সবই হয় একই প্রজাতির মধ্যেই। পাখি বিবর্তন হয়ে পরে পাখিই থাকে, ব্যাকটেরিয়া শেষ পর্যন্ত ব্যাকটেরিয়াই থাকে।